আর আমি স্টিল নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ২১ টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুন আর রশিদ এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আনিস আলমগীর, আলোচনা আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে শিক্ষার্থীদের নতুন দলের নাম জাতীয় নাগরিক পার্টি, যা কাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আপনি কেমন সম্ভাবনা দেখছেন এই জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে? নতুন দল হিসাবে তো অবশ্যই একটা আলোচিত, তারা এমন একটা সময় আসছে, বিশেষ করে তার নেপথ্যে যারা রয়েছেন, নেতৃত্বে যারা আসবে বলে আমরা শুনতে পাচ্ছি, তারা সবাই জুলাই অভ্যুত্থানের একটা কাণ্ডারি বলতে পারেন বা ভাগে যারা ছিল তারাই এটাতে এসেছে এবং তাদের যে ডেডিকেশন তারা ইয়েতে রেখেছিল, সেটার প্রেক্ষিতে তারা এখানে নতুন কিছু উপহার দিতে পারবে বলে মানুষ অনেকে বিশ্বাস করে। নতুন একটা দল, যাতে বিএনপি, জামাত বা আওয়ামী লীগের যে রাজনীতির ধারা চলে আসছে, সেটা দেখে তারা নতুন কি দিতে পারে, এখন সবাই সেটা প্রত্যাশা করে। যদি নতুন কিছু তারা না দিতে পারে তাহলে তো মানুষ হতাশ হবে। সবচেয়ে বড় আমার যে বিষয় এখন মনে হচ্ছে, তাদের দলের মধ্যে উইদিন পার্টির মধ্যে আবার আছে, উপদল আছে, যে সেগুলো তারা যদি শেষ করে দিতে পারে দল শুরুর আগেই। যে এবং বহুল প্রচলিত যেটা আছে যে জামাতের লোকজন বা শিবিরের লোকজন, এক্স শিবির কয়জন আসছে, এক্স শিবির কয়জন নাই, এই যে আলোচনাগুলো তাদেরকে পিছিয়ে দেবে আমি মনে করি। তারা যখন একটা নতুন দলে যাবে, তখন অতীতের রাজনীতি, অতীতে কে কোন দল করতো সেটাকে ছেড়ে যদি সামনে আসে, সেটা তাদেরকে সাংগঠনিক ভিত্তি দেবে। তারা দল করেছে, তাদের অভিজ্ঞতা নাই, তারা এর আগে এমন কোনো বড় সংগঠনেও ছিল না যে, এবং মাঠ পর্যায়ে রাজনীতি তাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কিন্তু এটাও ঠিক, দলের নেতৃত্বে কারা আসছে তাদের মধ্যে যদি সততা থাকে, তাদের মধ্যে যদি ডেডিকেশন থাকে, মানুষ পুরনো রাজনীতির বাইরে তাদেরকে গ্রহণ করতে পারে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আগামী নির্বাচনকে সামনে রেখে এই দলটা এসেছে। এখনও তাদের নিবন্ধন হয়নি, ধরে নেওয়া যায় যে নিবন্ধন হওয়া তাদের জন্য কোনো কঠিন না। কিন্তু সরকারি দল হিসাবে তাদের একটা তকমা চলে আসতে পারে, সেটা নিয়ে তাদেরকে সতর্ক থাকতে হবে। সবচেয়ে বেশি সতর্কতা এই জন্যই দরকার যে সরকারি দল সরকার থেকেই পদত্যাগ করে তাদের একজন এই দলের প্রধানের দায়িত্ব নিচ্ছেন, আর বাকি দুইজন তাদের সহযোদ্ধা এখনও সরকারে আছে। তাহলে সরকারে থাকবে এবং সরকারের বাইরে থাকবে, এটা একটা বিরাট একটা কোয়েশ্চেন আসবে। তাহলে তারা সরকারি দল কিনা, বা প্রচলিত যেটাকে ব্যঙ্গ করে বলা হচ্ছে কিংস পার্টি, সেটা কিংস পার্টি হবে কিনা, তাদের এই জিনিসগুলো তারা খেয়াল করতে হবে। তারা যদি সত্যিকার আমি মনে করি যে তাদের দুই সহকর্মী যারা এখনও দলের বাইরে আছে, তাদের অবিলম্বে দলে এসে যোগ দেওয়া উচিত, যদি দলের স্বার্থ তারা চায়। আর যদি তারা চায় যে না, আমাদের এটাই স্ট্র্যাটেজি, আমরা বাইরে থাকব, ভিতরও থাকব, সেটা তাদের জন্য একটা দুর্বল বিষয় হচ্ছে। ইনফ্যাক্ট এই সরকারের অধীনে তখন সরকারও কিন্তু একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন দেখা দিবে। কারণ সরকারের কিছু লোক নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেটা সাধারণ মানুষ বিশ্বাস করবে না, কারণ তাদের একটা দল বাইরে রয়ে গেছে। তো তাহলে তাদের ভিতরে তারা যদি আবার সরকারেও থাকে, তাহলে সরাসরি কোয়েশ্চেন আসবে, তাহলে 2014 সালে যে নির্বাচন হয়েছিল শেখ হাসিনার অধীনে, যে সেই নির্বাচন যে বিএনপি এবং আদার্স বর্জন করেছিল, তাহলে সেই বর্জনের যৌক্তিকতা কোথায়? সে একই ফরম্যাটে যদি হয়ে থাকে, সরকারি লোক ক্ষমতায় থেকে নির্বাচন দেবে, তো নানা বিষয় আছে। তাদের নেতৃত্বে যারা আছে তাদের সততা কতটুকু, এগুলো আসবে। আমাদের তো দেখা যায় যে যখন আপনি ক্ষমতায় থাকেন, তখন আপনি একেবারে সৎ এমন ফেরেস্তা হয়ে যান যে আপনার এগুলো চোখে দেখা যায় না, কিন্তু ক্ষমতা ছাড়ার পর দেখা যায় যে কিভাবে কত ব্যাংকে কোথায় কিভাবে আপনি করেছেন। আপনি ক্ষমতার কথা বলছিলেন যে যারা ক্ষমতায় থাকে, আমরা কালকে দেখেছি যে নাহিদ ইসলামকে পদত্যাগ করতে, রাজনৈতিক দলে যোগদানের জন্য এবং রাজপথে থাকার জন্য উনি কিন্তু ক্ষমতা ছেড়ে রাজপথে
আবার দাঁড়িয়েছেন। এবং কালকে তার একটা ফেসবুক স্ট্যাটাসে তার ব্যাংকের স্টেটমেন্ট যে গত 6 মাসে সরকারি যে বেতন সে কত টাকা পেয়েছেন এবং সে কত টাকা উত্তোলন করেছেন, এটা তো একটা ইতিহাস। আমার কাছে এটা এমন সিগনিফিকেন্ট বিষয় না, অনেকে এটাকে মহিমান্বিত করে দেখার কিছু নাই। উনি কেন এই পদটা ছেড়ে এখানে এসছেন? এটা রাজনৈতিক দল করার জন্য। রাজনৈতিক দলের উদ্দেশ্য কি? ক্ষমতায় যাওয়া। তো উনি তো আরও বৃহত্তর আঙ্গিকে ক্ষমতায় যাওয়ার জন্য স্যাক্রিফাইস করেছেন। উনি এই 6 মাস না থাকলে কি আসে যায়? পরবর্তীতে যদি যেতে পারেন উনি তো এখনই বলা হচ্ছে যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হবেন। তো ভবিষ্যতের প্রধানমন্ত্রী তাহলে এই ত্যাগ তো কিছুই না। আপনি যদি বঙ্গবন্ধুর দিকে খেয়াল করে দেখেন, তিনিও কিন্তু একই স্টাইলে মন্ত্রী থাকাকালীন মন্ত্রিত্ব নেন নাই, মন্ত্রী থাকাকালীন ছেড়ে এসে দলের দায়িত্ব নিয়েছেন সরওয়ার্দির সাথে যখন ছিলেন। তো উনিও কিন্তু দল গঠনকে গুরুত্বপূর্ণ দিয়েছিলেন। নাহিদ একই দৃষ্টান্ত অনুসরণ করেছেন, কিন্তু বঙ্গবন্ধুর বয়স অনেক বেশি ছিল, ওর থেকে প্রায় 10 বছর কম নাহিদের, ওই যখন মন্ত্রীর কথা বলছি। তো এদিক থেকে নাহিদ অনেক একটা বড় ডেডিকেশন দেখিয়েছেন এবং এটা এক্সাম্পল অবশ্যই, কিন্তু এটাতে এত মহিমান্বিত করার কিছু নেই, কারণ নাহিদ আরও বেশি ক্ষমতা ভোগ করার জন্য এখানে এসেছেন। আর ওনার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, তো কত লক্ষ টাকা থাকলে কথা ছিল, ও তো 10 লক্ষ টাকাই থাকবে, বরং 10 লক্ষ টাকা যে আছে এটাও তো অনেক বড় বিষয়। ওনাদের এখানে শূন্য থাকার কথা না, তাই না? 10 লক্ষ টাকাই তো থাকবে। নাহিদ তো ব্যবসা করা না, যে স্যালারিটা পাই সেই স্যালারিটাই আমার সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু আমরা তো ক্ষমতায় থাকতে অনেক মন্ত্রী এমপিকে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন টাকার হিসাব আমরা, সেটা আমি আপনাকে এর আগেরবার বলেছি যে আপনি ক্ষমতায় থাকতে আপনার কোথায় কত আছে সেগুলো দেখা যায় না। ক্ষমতা হারান তখন বের করবে কে কোথায় কত টাকা ইনভেস্ট করেছে, কোন দেশে কত টাকা পাঠিয়েছে। এগুলো ক্ষমতায় থাকতে কেউ এটা ইনভেস্টিগেশনের নেই, সাধ্যই নাই। বাট যেটুকু আমরা দেখতে পাচ্ছি এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো, যে উনি বলছেন যে ওনার ব্যাংক অ্যাকাউন্টই ছিল না, মন্ত্রিত্ব নেওয়ার পর বা উপদেষ্টা হওয়ার পর ওনার অ্যাকাউন্ট খুলেছেন এবং সেই অ্যাকাউন্টে এত টাকা আছে, এবং সেই অ্যাকাউন্টের যদি আপনি হিসাব দেখেন তাহলে ভেরি মাচ ক্লিয়ার, উনি একটা ক্লিন শিট পেয়েছেন যে সততার সঙ্গে উনি তার দায়িত্ব পালন করেছেন। কিন্তু এগুলো নিয়ে মানে তাকে একেবারে আকাশে তুলে ফেলার কোনো কারণ আমি দেখি না। প্রচলিত ধারার থেকে ভিন্ন আছেন, কিন্তু রাজনীতিক নেতা হিসাবে উনি এমন কিছু করেন নাই যে যেটা নিয়ে আমরা একেবারে সারা দেশে মানে বাহবা দেব। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত বড় যে একটা দল করছেন, নাহিদের জন্য আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওইটাই, এই দলের টাকা কোথায় পাচ্ছেন, এই দলের তহবিল কি, এগুলার জবাবদিহি করতে হবে। এগুলো যতদিন জবাবদিহি করা যাবে না, এগুলো যদি জবাবদিহি করতে পারেন নাহিদের নেতৃত্ব, তখনই আমরা মেনে নেব যে আমরা এমন একটা নেতাকে পেতে যাচ্ছি, এমন একটা দলকে পেতে যাচ্ছি যারা তাদের অ্যাকাউন্টেবিলিটিটা জনগণের কাছে দিচ্ছে। আগে আমরা একটা হারুনুর রশিদের কাছে যাই। হারুনুর রশিদ যেমনটা আনিস আলমগীর বলছিলেন, এই দল চালানোর জন্য টাকা কোথা থেকে আসবে, এই আর আরেকটা প্রশ্ন আপনাকে আমি একটু করতে চাই, যেই নাগরিক পার্টির কালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, মূলধারার রাজনৈতিক সংগঠন কতটা হতে পারবে? এবং আপনি জানেন যে আওয়ামী লীগের আর একটা বিশাল ফোর্স আছে, কর্মী আছে, বিএনপির আছেন, জামাতের আছেন, এই পার্টিটার কর্মী সমর্থক আসলে কারা হবেন? ধন্যবাদ। মানে আসলে তারা মূলধারার পার্টি কতটা হতে পারবেন সেটি তো আমি আগাম মন্তব্য করতে পারি না। তবে একটি রাজনৈতিক দল জায়গা মতো যেতে কী কী কাজ করতে হয়, আমি নিজেও তো রাজনীতি করিনি কখনো, সেই জায়গাগুলো বলতে পারি। মানে একটি রাজনৈতিক দলের কয়েকটা গুণ থাকতে হয়। একটি হচ্ছে তার লিডারশিপ। তারপরে লিডারশিপ আমাদের এই উপমহাদেশে আপনি দেখবেন যে রাজনৈতিক দলগুলো এস্টাবলিশড হয়েছে, তাদের কিন্তু ক্যারিসমেটিক লিডারশিপ ছিল। আপনি বাংলাদেশে দুইটা উদাহরণ দেন, আপনি বঙ্গবন্ধু অথবা জিয়াউর রহমান সাহেব, এই দুইটা উদাহরণ দেন। আবার সেকেন্ড হচ্ছে তাদের কর্মসূচি, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেই কর্মসূচি নিয়ে তাদেরকে যেতে হবে মানুষের কাছে, মানুষ সেটা গ্রহণ করে কিনা। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে আপনি ভালো কর্মসূচি নিয়ে গেলেই যে মানুষ গ্রহণ করবে তা কিন্তু না, ওই কর্মসূচিটা বাস্তবায়নে তার যোগ্যতা আছে কিনা, সেই ক্যারিসমেটিক লিডারশিপ আছে কিনা, সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই দুইটার সমন্বয়। কিন্তু এই যে যারা দলটি গঠন করেছেন তাদের কিন্তু একটা বেজ আছে, এটা আপনাকে মেনে নিতেই হবে। সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থান যদি আপনি বলেন, সেইখানে এই স্টুডেন্টরা নেতৃত্ব দিয়েছে, সুতরাং সেই একটা ইমেজ কিন্তু তারা অলরেডি, সেটি সিঙ্গেল না, এটা
এটা একটা যৌথ ইমেজ আমি মনে করি, যে একক কোনো নেতৃত্বে এটি হয়নি। ছাত্ররা সামনে ছিলেন, অন্যান্য দলও ছিল, কিন্তু তারাই এটাকে সামনে নিয়ে এসছে। তো সেই জায়গাটা যদি হয় তাহলে একক নেতৃত্ব এখন গড়ে তোলার সময়। আপনি অনেক সময় মনে হয় যে আমরা যৌথ খামার গড়ে তুলবো, যৌথ নেতৃত্ব, কিন্তু দুনিয়া লিডারশিপটা সেরকম না। সিঙ্গেল লিডারশিপ, ক্যারিশমেটিক লিডারশিপ বেরোয়, এই একটা জায়গা। আর আপনার কর্মসূচি নিয়ে মানুষের কাছে যেতে হবে, আমি কি করতে চাই। আপনি যদি খেয়াল করেন যে বাংলাদেশের যে জিনিসটা হয়েছে, যে একটু আগেই আনিস ভাই বলছিলেন যে আপনি এই দলটি কিন্তু একটি যারা গঠন করছেন তারা যে ক্রেডিট নিয়ে গঠন করছেন, সেখানে কিন্তু নানা মত এবং পথের লোক ছিলেন, তারা কিন্তু সবাই তাদের সাথে নাই। এই আন্দোলনে তারা সামনের ভাগে ছিলেন, কিন্তু এখানে বিএনপি ছিল, জামায়াত ইসলামী ছিল, বামপন্থীরাও তো ছিল, অন্যান্য, কিন্তু সেখান থেকে গিয়ে একটি গ্রুপ তারা একটি দল গঠন করেছে। সুতরাং এটার সিঙ্গেল ক্যারিশমা, সিঙ্গেল যে আপনি বলবেন অর্জন, সেটা আবার সিঙ্গেল অর্জনও না, কিন্তু তাদের পুরোটা তাদের অর্জনও না, তাদের, আমি বারবারই বলি, তারা সামনে ছিলেন। সুতরাং এটি একটি ভিন্ন প্রেক্ষাপট। আমি বলি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থান যেটাকে আমরা বলি, সেটা কিন্তু একটা ভিন্ন প্রেক্ষাপটের মধ্যে তৈরি হয়েছে। এখন মানুষ এটাকে কিভাবে নেবে, তাদের প্রতি আস্থা কিভাবে রাখবে, তাদের লিডারশিপ, তারা যে প্রোগ্রাম দেবে সেটা বাস্তবায়ন করবে। আপনি এখন পর্যন্ত কিন্তু তাদের দলটার নামই আমরা জেনেছি, তাদের কর্মসূচি কী হবে, তাদের গঠনতন্ত্র কী থাকবে, সেখানে তাদের আদর্শের জায়গাটা কী হবে, সেটা আমরা কিছুটা বুঝতে পারি, কিন্তু সেটিও মানুষের কাছে যখন ফ্লোট করা হবে তখন বোঝা যাবে। আপনি একটু আগেই বলছিলেন এদের উৎস, মানে অর্থের উৎস। হ্যাঁ, একটি রাজনৈতিক দল মানে দীর্ঘদিন ধরে গড়ে ওঠে, রাজনৈতিক দল কিন্তু তারা অন্যের ডোনেশনেই চলে, এটা কিন্তু আমাদের দেশে নয়, সারা দুনিয়ায় সেটা নিয়ম, কিন্তু সেটা ওপেন করতে হয়। আপনি যদি দেখেন যে তাদের এখন পর্যন্ত, কিন্তু আমি কিন্তু এর সাথে কথাও বলেছি এর আগে, তারা এখন পর্যন্ত বলছে নিজেদের টাকায় তারা চলছে, কিন্তু এর মধ্যেই কিন্তু কয়েকজন নেতা যদি বলেন, তো কেউ এলাকায় কম্বল বিতরণ, কেউ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, সেটি প্রশ্ন করলে তারা আবার বলেছেন যে একজন ব্যবসায়ী আমাকে দেবে। তো একজন ব্যবসায়ী আপনাকে কখন দেবে? যখন আপনার কাছ থেকে বেনিফিটেড হওয়ার আশাটা করবে। তো সেই জায়গা থেকে এগুলো খুব স্বচ্ছ হওয়ার দরকার আছে। আমার ফান্ড কত, কোত্থেকে ফান্ড আসছে, কোত্থেকে আসবে। আর আপনি একটু আগেই যে নাহিদ ইসলাম সাহেবের বললেন যে তিনি এই উপদেষ্টা হওয়ার আগে অ্যাকাউন্ট ছিল না, এই জিনিসটা কিন্তু উনি বলছেন, ওনার স্টেটমেন্টকে আমি ধরে নিচ্ছি, উনি তো বোধহয় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি যতদূর জানি ঢাকা ইউনিভার্সিটির আনিস ভাই স্টুডেন্ট। আনিস ভাই, আপনি তো জানেন ভর্তি হওয়ার সময় একটা অ্যাকাউন্ট খুলতে হয় ওই অগ্রণী ব্যাংকে, ঢাকা ওই যে টিএসসি শাখায়, একটা অ্যাকাউন্ট না খুলে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়া যায় না। ওখানে আমাদের পেইন স্লিপের মাধ্যমে টাকা জমা দিতে হয়, আমাদের অনেক কিছু দিতে হয়। সুতরাং উনি হয়তো বলেছেন যে তার ব্যক্তিগত উদ্যোগে খুলেছেন একটা, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টের একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং টিএসসিতে। সুতরাং ওই জায়গায় হয়তো উনি বুঝতে পারেননি যে ওইটা সত্যিকার অ্যাকাউন্ট, মানে উনি বলছেন যে উনি হয়তো তার কর্মজীবনে একটি অ্যাকাউন্ট খুলছেন, সেটি বোঝাতে চেয়েছেন। আর ওই জায়গায় আমি খুবই একমত আনিস ভাইয়ের সাথে, যে আপনি ক্ষমতায় থাকতে বোঝা যাবে না আপনার কি অর্থ আছে, কি অর্থ নাই, এটা ক্ষমতার বাইরে গেলে বোঝা যাবে। আর একটা বিষয় হচ্ছে যে এই যে দলটি গঠন হলো, এখন হচ্ছে আপনি খেয়াল করেন একটা জায়গা হচ্ছে আপনার আমার বা সবারই, যে এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা, তাদের প্রতি আমাদের একটা আবেগ, ভালোবাসা, সেই জায়গাটা আছে। কিন্তু এখন কি হবে? এখন কিন্তু পলিটিক্যাল মাঠ। এখন ধরেন কাভারেজের বিষয়ে যদি বলি, আমি খুব 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 ক্যাটাগরিক্যালি, খুব স্থূল মনে হবে, আমরা পত্রিকা বা টেলিভিশনে কীভাবে কাভারেজ দিই, তার সে দলটা কত বড়, তার জনসমাবেশে কত লোক হয়েছে, আপনি দেখুন ইঞ্চি মেপে মেপে দেয়। আনিস ভাইয়ের অভিজ্ঞতা আরও বেশি। সুতরাং এখন কিন্তু আরও একটা দৌড় শুরু হবে। আপনি কালকে মানিক মিয়ায় কত লোকের সমাবেশে এই আত্মপ্রকাশটা ঘটলো, এটি পলিটিক্সের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবং আবার ওই লোকগুলো কীভাবে আসবে সেটাও পলিটিক্সের জন্য ইম্পর্টেন্ট। বাসগুলো কীভাবে আসছে এটার খবর নিশ্চয়ই হবে, বাসগুলোর ভাড়া কারা দিয়েছে। আপনি রূপায়ণ টাওয়ারে 2টো ফ্লোর আছে, একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, একটি জাতীয় নাগরিক কমিটি। তারা তো এখন অলরেডি বোধহয় এটা স্কুইজ করে ফেলছে তাদের সংগঠনগুলো। এখন তারা কি ওখানেই উঠবে? মানে বিষয়টা কি, যদি ওখানেই ওঠে তাহলে আরেকটি প্রশ্ন উঠবে। তাহলে ধরেন আপনি সরকারের বাইরে আসলেন, তাহলে এতদিন কি এটাকে আপনি পেছন থেকে ব্যাক করেছেন? তাহলে কিংস পার্টির অভিযোগটা আপনি কীভাবে অস্বীকার করবেন? এখন যারা দুজন আছে তাদের রোলটা কী হবে? আমি এই জিনিসগুলো খুব খুব মানুষ কিন্তু খেয়াল করবে। সুতরাং কিংস পার্টির যদি কোনো আপনার লক্ষণ থাকে, পিপলের কাছে এটা অ্যাকসেপ্টেড হয় না। বাংলাদেশে কখনোই কিংস পার্টি হিসেবে যারা আবির্ভূত হতে চেয়েছেন তারা সাকসেস হয়নি। ভিন্ন ইতিহাস হতেই পারে, কারণ ইতিহাস তো নতুনভাবে হয়। এই জায়গাগুলো খেয়াল রাখার বিষয় আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবেন। আর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের প্রশ্ন আসবে। তারা তো একটি রাজনৈতিক দলের মূল টার্গেট কি, তারা ক্ষমতায় যাবেন, তারা নির্বাচনে যাবেন, এবং নির্বাচনই তো ক্ষমতায় যাওয়ার একটা পথ। কিন্তু এই যেটুকু হয়েছে তাতে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ইউনূস সরকারের অধীনে নির্বাচন হয়তো বা শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। ওই যে
প্রস্তাবিত সংবিধান বা যদি কেয়ারটেকার সিস্টেম ফিরে আসার যে রায়, তাতে 3 মাস আছে, 3 মাসের জন্য হয়তোবা নির্বাচনের জন্য নতুন একটি অন্তর্বর্তী সরকার বা আমরা caretaker বিরতি সরকার লাগতে পারে। থেকে ফিরে এসে আবার আলোচনা করব এই বিষয় নিয়ে। প্রিয় দর্শক, আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আর স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে স্টুডিওতে আছেন একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আমরা বিরতির আগে নতুন রাজনৈতিক দল নিয়ে কথা বলছিলাম। আনিস আলমগীর, আপনার কাছে আবার একটু জানতে চাই, আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নতুন যে রাজনৈতিক দলে আসুক না কেন তার জন্য শুভকামনা থাকবে, কিন্তু উনি এখানে একটা কিন্তু জুড়ে দিয়েছেন। বলছেন তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই সন্দেহ জনমনে সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সেটা তো আমি নিজে বললাম যে সন্দেহ তো হবে, কারণ আপনি একটা দল করছেন, গভর্নমেন্টের বেকিং আছে সেটা বোঝা যাচ্ছে। ডক্টর ইউনূস নিজেই ব্লেসিং দিচ্ছেন, তারপরে ইউনূসের চারপাশের লোকজন এই দলের লোকদেরকে ইন্ট্রোডিউস করায় দিচ্ছে, এরা আগামীতে প্রেসিডেন্ট হতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তারপরে সারা দেশে এরা যে ট্যুর করছে সেটাতে একটা সরকারি বাহিনীর এক ধরনের সাপোর্ট, মানে কি আপনার দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে। তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা এখন দেখা দেবে, আমি আপনাকে আবার বলছি যে 2টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এদের অধীনে এখনও একটা তথ্য, যেটা মাউথপিস, তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য এখানে বলতে পারে। আর একটা হচ্ছে স্থানীয় সরকার, এলজিআরডি সাধারণত থাকে রাজনৈতিক দল যখন সরকারে থাকে তখন তার সাধারণ সম্পাদকের হাতে থাকে। সাধারণ সম্পাদকের হাতে এই জন্যই থাকে যে এলজিআরডি মহাসচিব, কিন্তু আমরা আওয়ামী লীগের টার্মে সাধারণ চেঞ্জ দেখতে পেয়েছিলাম যে আমরা একটা সময় দেখছি এটা একটা প্রথা ছিল যে দলের যে মহাসচিব না, এটা প্রথা ছিল। আপনি যেটা আওয়ামী লীগ আমলে দেখেছেন সেখানে ওনার অপারগ ছিল, সে করতে রাজি হয়নি। যেমন এই যে যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন উনি তখন এটা করবেন না, উনি হচ্ছে আমি এটা করবো না, তখন ওনাকে অন্য একটা মিনিস্ট্রি দেওয়া হয়েছিল। সো এই যে আমি যেটা বলছিলাম যে এই মিনিস্ট্রিটা হাতে থাকা মানে হচ্ছে যে আপনি স্থানীয় পর্যায়ে অনেক উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী অ্যালটমেন্ট দিতে পারবেন, সেখানে ভোটারদেরকে প্রভাবিত করার সুযোগ থেকে যায়। সো এই দিক থেকে এখানে নিরপেক্ষতার প্রশ্ন অবশ্যই আসবে। এখন এই তারেক রহমান যদি বলে থাকেন সেটা অভিজ্ঞতার আলোকেই বলেছেন, তারেক রহমান অন্যান্য প্রসঙ্গ বলেছেন, তবে এই বিষয়ে আমি মনে করি যে ওনার এই আশঙ্কা করাটা ভ্যালিড। এবং হয়তো রাজনীতি যখন রাস্তায় ওনারা নামবেন, আমি বলছি যে যখন মাঠে যাবেন দলগুলো, এই মাঠে রাজনীতিতে তখন আরও এটা স্পষ্ট হবে তারা সরকার থেকে কতটা ব্লেসিং পাচ্ছে। এবং এইটা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তখনকার সত্যিকার অর্থে মাঠ দখলের রাজনীতি যখন শুরু হবে, তখন আপনি দেখবেন হয়তো সংঘাত, হয়তো আরও কথা, এবং এদেরকে এবং এই সরকারের অধীনে তখন নির্বাচন হবে কিনা, তখন সেই প্রশ্নটাও আবার সামনে চলে আসবে। হারুনুর রশিদ, যেটা আনিস আলমগীর বলছিলেন যে প্রথম দিকের আলোচনায় যে মানে সরকারি দল হিসেবে তকমা দিতে পারে নতুন এই রাজনৈতিক দলকে, যেহেতু নাহিদ পদত্যাগ করলেন কিন্তু তার 2 সহযোদ্ধা উপদেষ্টা হিসেবে রয়ে গেলেন, সেই জায়গার একটা ইনফ্লুয়েন্সের কথা আনিস আলমগীর বলছিলেন। আপনারও কি ঠিক তাই মনে হয় কিনা? সেই সন্দেহটা তো আছে, যেটা আনিস ভাই আগেও বলেছেন, শুরুতেও বলেছেন, সেই সন্দেহটা আছে। এখন সেই সন্দেহটা তারা কতখানি দূর করতে পারে? তারা যদি সরকারের আনুকূল্য বলেন বা সরকারের কোনো সাপোর্ট না নিয়ে সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল গঠন করতে চান, সেটি আমাদের দেখতে হবে, সময় নিয়ে আমরা সেটা বুঝতে পারবো। কারণ মানুষ তো খুব সহজে রিড করতে পারে, এটা খুব কঠিন না। কিন্তু আপনি ধরেন যে রাজনীতির মাঠে একদম বাংলাদেশে তো পিসফুল পলিটিক্স ফিল্ড লেভেলে হবে না। তো যখন অশান্তির কারণ ঘটবে তখন আপনি পুলিশের রোল, গভর্নমেন্টের রোল দেখলেই কিন্তু বুঝতে পারবেন হোয়াট ইজ হ্যাপেনিং, যে আসলে কোন দিকে যাচ্ছে, পানি কোন দিকে গড়াচ্ছে। শুধু তাই না, ধরেন আপনার আরও অনেক বিষয় থাকবে, জনসভার প্রশ্ন আসবে, একই জায়গায় 2 দলের জনসভা, তখন কোন দিকে পুলিশ অবস্থানে, অনেক ইন্ডিকেটর আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি একই টোনে কথা বলা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি এই দল গঠনের আগেও খেয়াল করবেন যে বৈষম্য বিরোধী যারা নেতা ছিলেন তারা যে টোনে সরকার যেটা বাস্তবায়ন করতে চাইতো অনেক সময় তারা সেটা আগে বলতো, সেই অনুযায়ী সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে যেত। সেইটা আবার অব্যাহত থাকে কিনা, কারণ অনেক ইস্যু কিন্তু এখন আছে, বা মানে আপনি সামনে কিন্তু
সংস্কার ইস্যুটা কতটা জোরালো হবে। এখন ধরেন সরকারের ভেতরে নানা মত পথ আছে, সেখানে এখন সামনে ধরেন ডিসেম্বরের নির্বাচনটি গতকালকেও ডক্টর ইউনূস বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এই বছরের শেষেই নির্বাচন। তো এখন সেটি কিন্তু সবাই যে এই বছরের শেষে নির্বাচন চায় তা কিন্তু না, মানে টেকনিক্যালি কেউ এটা একটু দূরবর্তী সময় চায় তার সুবিধার জন্য। একটি রাজনৈতিক দল নতুন গঠিত হলে তার মাঠ পর্যায়ে জায়গা তৈরি করতে হলে সেটার জন্য সময় প্রয়োজন হয়, এগুলো বোঝা যাবে। এটা নিয়ে এটা তো স্পষ্ট কোন রাজনৈতিক দল কি চাচ্ছে। বিএনপি চাচ্ছে জাতীয় নির্বাচন খুব দ্রুত হোক। আমরা জানি যে জামাতের তরফ থেকে বলা হচ্ছে যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন হোক। এখন নতুন যে রাজনৈতিক দলটা কালকে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, মানে তারও তো একটা এটাকে একটা মৌলিক দল হতে হবে। আমি আপনাকে বারবারই বলি যে একটা রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন পন্থী লোক থাকে, এটা কিন্তু আপনার বিএনপির ভিতরেও আছে। আমি জানি একটা রাজনৈতিক দলের নানা মেরুর লোক থাকে, কিন্তু মেরুর লোক থাকা এক জিনিস, আর হচ্ছে বিভিন্ন ঘরানা থেকে, ঘরানা মানে আদর্শিক জায়গা থেকে ছুটে এসে একটা দল গঠন করলো। এখন তাদের তো একটা ঐক্যবদ্ধভাবে যেতে হবে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাদের ছাত্র সংগঠন, আমি এখনই বলছি না, যে একদিন আগে যে মধুর ক্যান্টিনে যে ছাত্র সংগঠনটি হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানে আমরা তুমুল মারামারি দেখলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সাস পাবলিক ইউনিভার্সিটি, বলবো না ঢাকা ইউনিভার্সিটি, কেন পাবলিক ইউনিভার্সিটি আরও আছে। সুতরাং সেখানে পদ পজিশন আমরা এর আগেও শুনছি যে কোন সাবেক শিবির থেকে কারা কোটা পাবে। তো এখানেও তো সেটা একই জিনিস, যে যারা জামায়াত বা শিবিরের থেকে এখানে কেউ আছেন কিনা, বিভিন্ন দল থেকে আছেন কিনা। তো সেই নিয়ে যদি এই দলটি ধরেন নিজেদের ভিতরে এক ধরনের ইন্টারনাল ক্লাসে চলে যায়, তখন তো তার রাজনীতির মাঠে মুভ করা কঠিন হবে। সেই জায়গাটা আবার যদি মনে করে থাকে যে আমি এই দল থেকে 5 জন নিয়ে আসলাম, সুতরাং ওই দল থেকে একটা সাপোর্ট আমার থাকবে, ওয়াই দল থেকে 5 জন আসলো, ওইখান থেকে সাপোর্ট আসে। এখন আপনি ধরেন, আমি আপনাকে একটা কথা বলি কি, মাঠের একটা জায়গা ফাঁকা আছে, মানে আওয়ামী লীগ শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে কি পারবে না, তার দলটি থাকবে কি থাকবে না, এটি নিষিদ্ধ হবে কি হবে না, সেই দূরবর্তী প্রশ্ন বা সামনে সেগুলো আছে। তাহলে এই যে একটা ভোট ব্যাংক, আপনি দেখেন যে আমি যদি একটু উদাহরণ দিয়ে দিই, একটু সময় দেন, যে আওয়ামী লীগ জামায়াত ইসলামকে নিষিদ্ধ করলো কখন, শেষ পর্যায়ে। এটা কিন্তু একটা হঠকারী সিদ্ধান্ত ছিল এবং এটা আমি গ্রহণযোগ্য না। কিন্তু সে আগে নিষিদ্ধ করে নাই কেন? তার করলে সুযোগ ছিল, করে নাই কেন? জামায়াত ইসলামকে নিষিদ্ধ করলে তার তো একটা ভোট আছে, 4%, 5%, যাই বলেন। এই ভোটটা কোথায় যাবে? এই ভোটটা যদি ওখান থেকে বিএনপিতে চলে যায়, তখন তো আওয়ামী লীগের তখন লস। মানে ওই সময় ইলেকশন হয়নি, ভোট হয়নি, তারপরে তো ভোটের হিসাব করে এই কাজটা করছে। এখন আওয়ামী লীগের যারা পতিত স্বৈরাচার যাদেরকে আমরা বলছি, তাদের একটা ভোট আছে। তো এখন আপনি যতই না বলেন, সেখানে যদি আপনি 30% থেকে কমিয়ে 20% আসেন, এই ভোটটা কোথায় যাবে? পলিটিক্স করতে হলে তো ভোটের হিসাবটা করতে হবে। এই ভোটটা তো বাক্সে পড়বে। এই ভোটটা নিয়েও কিন্তু একটা ইন্টারেস্টিং খেলা হবে। আপনি খেয়াল করেন, যদি কথাবার্তা শোনেন, একজন উপদেষ্টা নিজেই বললেন, তিনি বললেন যে আওয়ামী লীগের যারা কোনো অপরাধ করেনি তারা মাপ চাইলে নির্বাচন করতে পারবে। সেই উপদেষ্টাই আবার বললেন যে না, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। সুতরাং এই আমি যদি 20%ও ধরি, 17 কোটি মানুষের তো 2 কোটি 3 কোটি মানুষ, তো এই ভোটার অত না। আপনি তো এই ভোটগুলো কি করবেন? তো এই ভোটগুলো তো টানবে। যে কোনো রাজনৈতিক দল তার ভোট চাইবে, সে কিন্তু তখন দেখবে না কোন আদর্শের। সুতরাং এখানে একটা বড় পলিটিক্স হবে ইন ফিউচারে। আমি আরেকটা পলিটিক্স হবে এখানে, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ওই 7 তারিখের সোকল্ড ইলেকশনে, 7 জানুয়ারির, যারা আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে ওইখানে পাশ করেছিল। এবং আমরা মনে করি যে ওই জায়গাগুলোয় একপাক্ষিক নির্বাচনে আমরা আর মামুরা বা আমরা আর তারার ভিতরে যারা আওয়ামী লীগের টিকিট পাননি, তারা যদি ফাইট করে জিতে থাকেন, তাহলে ওখানে কিছুটা কম্পিটিশন হয়েছে, তাদেরকে পপুলার মনে করা হচ্ছে। তো তাদেরও কিন্তু একটা টান তৈরি হবে। আমি তো খোঁজ খবর রাখি ভিতরের, তাদের সাথে যোগাযোগ কিন্তু হচ্ছে। সুতরাং এই নতুন দলটি ভোট কোথায় পাবে, জনসমর্থন কোথায় পাবে, তার তো নানা হিসাব নিকাশ হবে। এখন তারা কী হিসাব করবে সেটা আমি জানি না, আমি হিসাবের জায়গাগুলো বলতে পারি। আপনার এখান থেকে কি বিএনপির সব লোক চলে যাবে? এখান থেকে জামায়াতের লোক সব ওখানে চলে যাবে? এখানে কি বামপন্থী লোক সব ওখানে চলে যাবে? বিষয়টা তো সেরকম ঘটার কথা না। ফ্লোটিং ভোট বাংলাদেশে আছে একটা পার্সেন্টেজ, সেটা হয়তো বা যাবে, কিন্তু আমরা বিরতির সময় আছে, বিরতি থেকে এসে আমরা আবার এই বিষয় নিয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আর মিস্ট্রিল নিবেদিত সংবাদ সম্প্রসারণ বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আর মিস্ট্রিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন হারুনুর রশিদ এবং আনিস আলমগীর। আনিস আলমগীর, যেটা বিরতির আগে হারুনুর রশিদ বলছিলেন যে কালকে যে ছাত্র সংসদ নামে নতুন যে স্টুডেন্ট প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ ঘটেছে, এবং এখানে দেখলাম যে প্রাইভেট ইউনিভার্সিটির একাংশের বিক্ষোভ।
এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির একটা বড় একটা রোল তারা প্লে করেছে, আপনি যদি একটু বলতেন। হ্যাঁ, প্রাইভেট ইউনিভার্সিটি তারা রোল প্লে করেছে। এখন আপনি বলতে চাচ্ছেন যে তারা পদ পায়নি, সেটা তাদের বঞ্চিত হয়েছে, এই তো? তারা কালকে এই জন্যই বিক্ষোভ করেছেন। আমরা আপনি যদি নেতৃত্ব প্রক্রিয়া দেখেন, নেতৃত্ব প্রক্রিয়া যদি বিবেচনা করেন, এখানে আবেগের কোনো জায়গা নেই। প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেগুলো যে গত জুলাই মাসে যে আন্দোলন হয়েছে সেখানে অনন্য ভূমিকা পালন করেছে, তাদের অনেকেই শহীদ হয়েছেন, যেটা পাবলিক ইউনিভার্সিটিতে নাই। কিন্তু আবার আপনি নেতৃত্ব গুণকেও ফেলে দিতে পারবেন না, কারণ ঢাকা ইউনিভার্সিটি যে নেতৃত্ব গুণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে ছাত্র নেতৃত্ব গড়ে ওঠে, সেখানে তাদের সেটা আছে, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে নাই। প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তো রাজনীতিই নাই, যেখানে রাজনীতিই নাই সেখানে তো নেতৃত্ব প্রক্রিয়া গড়ে ওঠে না। তো এদিক থেকে তারা যদি বিবেচনা করে যে আমরা এই কারণে এদেরকে রাখি নাই, আমরা এই কারণে এদেরকে বেশি রেখেছি, সেটাকে আপনি একদম ফেলে দিতে পারবেন না। কিন্তু একটা আবেগের জায়গা অবশ্যই আছে, কন্ট্রিবিউশনের জায়গা অবশ্যই আছে। তোমরা যে জুলাই আন্দোলনকে নিয়ে যে রাজনৈতিক দল, সেখানে যাদের আত্মত্যাগ, তাদেরকে সাইড করে আবার করতে পারো না। আমি মনে করি যে তাদের যে আবেগ, তাদের যে উৎকণ্ঠা, এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে। এটাকে যদি তারা অ্যাড্রেস না করে বর্তমান নেতৃত্ব, তাহলে তারা একটা ভুল করবেন। কিন্তু আর যারা এটা আন্দোলন করছে তাদেরকেও বুঝতে হবে যে কেন তারা এখানে অত বেশি স্টেক পায় নাই। তারা অবশ্যই স্টেক হোল্ডার, কিন্তু তারা দেখতেছে যে তারা পায় নাই, ওরা একটু বেশি পেয়ে গেছে। এটার সমতা আনতে পারে, এটা দলের মধ্যে আলোচনার মধ্যে। কিন্তু রাজপথে গিয়ে দলের শুরুতেই একটা মারামারি, হানাহানি করা কোনো সংগঠনের জন্য এটা কিন্তু খুব ভালো বার্তা দেবে না। আমি মনে করি যে দলকে ঐক্যবদ্ধ করতে হলে তাদের দুই পক্ষ বসে এটার সমাধান করতে হবে, এবং যাদের ত্যাগ আছে তাদেরকে ত্যাগেও স্বীকৃতি দিতে হবে। আবার নেতৃত্ব কিভাবে আগায়, নেতৃত্ব গুণ কি থাকে না থাকা, সেগুলোকে এখানে সংগঠন যখন করছি আমরা, সেটাকে বিবেচনায় আনতে হবে। আমি আপনার অনুষ্ঠান শেষ করার আগে আমি একটুখানি বলতে চাই যে নতুন দলটা সম্পর্কে। নতুন দলটা হারুন যেটা বলল যে এখানে আওয়ামী লীগের কিছু স্টেক তারা পাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে যারা ইলেকশন করেছিল, যে স্বতন্ত্র ইলেকশন করেছিল। আমার মনে হয় তাদেরকে পাওয়া খুব কঠিন হবে। কারণ হচ্ছে যে যারা স্বতন্ত্র ইলেকশন করেছিল তারাও কিন্তু স্বৈরাচারের দোসর হিসাবে এই সরকার আমলে বিবেচিত হয়ে তারাও হামলার শিকার। সো তারা কিন্তু আর সাধারণভাবে এটাকে নিতে পারছে না, এবং তাদের বৈষম্য বিরোধী এই যে নতুন যে রাজনৈতিক দল হচ্ছে, তাদের প্রধান শত্রু যেমন আওয়ামী লীগও তাদের প্রধান শত্রু হিসেবে দেখে থাকছে এদেরকেই, ডক্টর ইউনূস এবং এই দলকে। ওরাও কিন্তু বিএনপি কিংবা জামাতের উপর তাদের ক্ষোভ যেটা আছে সেটা অনেক প্রশমিত, সেটা এই মাত্রায় নাই যেটা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আছে এবং দলের উপর আছে। সময় বেশি নাই, আমি ছোট করে একদম 30 সেকেন্ড একটু শুনতে চাই আপনার প্রত্যাশা নতুন এই রাজনৈতিক দল নিয়ে। আমার প্রত্যাশা, আমি ওইটাই বলতে চাচ্ছি যে নতুন একটা রাজনৈতিক দল যখন হচ্ছে, তার আদর্শের জায়গাটা ঠিক করতে হবে। তারা যদি ৭১কে মুছে দিয়ে ২৪ নিয়ে শুধু নাচানাচি করবে, তাহলে কিন্তু তারা টিকতে পারবে না। কারণ তাদেরকে তখন মাইনাস করার জন্য চেষ্টা হবে। কারণ আরেকটা সেকেন্ড, আর কি আদর্শ তারা উপহার দিচ্ছে, নতুন কি দিচ্ছে বিএনপি, আওয়ামী লীগ, জামাতের বাইরে, এটাকে মানুষ সবচেয়ে বড়। আপনি যদি বলতেন। আমি নতুন দলকে স্বাগত জানিয়ে আজকে একটা ফেসবুক পোস্ট দিয়েছি, তোমার প্রকাশক কুহিলিকা করি উদ্ঘাটন। এটা আনিস ভাই যা বললেন ওইভাবেই, আসলে তোমাকে স্পষ্ট হতে হবে, তুমি কে, কি তুমি চাও, তোমার আদর্শ কি, কোথায় তোমার লক্ষ্য, এগুলো স্পষ্ট হলে মানুষের পছন্দ হলে অবশ্যই মানুষ গ্রহণ করবে। দল হিসাবে তো আমাদের ওয়েলকাম করতেই হবে, তারা কারো তো শত্রু না। আরেকটু শুরু করে শুনতে চাই, আজকে আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে অনেক দিন পরে উনি স্পিচ দিয়েছেন তার ইয়েতে, এবং বলেছেন ন্যূনতম সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত। এইটা নিয়ে ছোট করে উনি আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এটা তো অবশ্যই আরো বলেছেন বাংলাদেশের শত্রুরা এখনো, হ্যাঁ, কিন্তু আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। উনি বলছেন যে সকল হানাহানি বিভেদ ভুলে এখন আমরা একটি শান্তিপূর্ণ দেশ চান। উনি কিন্তু এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ উনি এক ধরনের ঐক্যের ডাক দিয়েছেন। সবচেয়ে বর্ষিয়ান নেত্রী বাংলাদেশের, এবং ওনার সংগ্রাম, ওনার ত্যাগ,
এটা কিন্তু অনেক বড়। উনি যখন এই কথা বলছেন, আমি মনে করি আমরা নির্বাচন চাই, এবং নির্বাচন কিন্তু দ্রুতই হওয়া দরকার, আর দেরি করার জায়গা নেই। ন্যূনতম সংস্কার নিয়ে এবং হানাহানি বন্ধ করে আমরা যেন নির্বাচনের দিকে যাই, তার এই ডাক যেন সেদিকেই যায়। এবং দল নেতাকর্মীকেও ডিরেকশন দিয়েছেন যে এমন কিছু করবেন না যাতে রাইট। আনিস আলম বেশি। ওনার যে নির্দেশনা, ওটা হচ্ছে রিয়েল একটা রাজনৈতিক নেতা, জাতীয় নেতা, এবং স্টেটসম্যান সুলভ স্টেটমেন্ট। এটা হওয়া উচিত যে আমরা সামনে কোথায় যাব। আমরা যদি হানাহানি করতে যাই সেটাতে আমাদের ক্ষতি হবে। বিদেশে আমাদের শত্রু আছে, যেটা উনি মিন করতে পারেন, বা উনি পতিত দলকেও মিন করেছেন যে তারা এখনো সক্রিয় এই দেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে। এবং বিএনপি নেতাকর্মীদের উপরও ওনার একদম স্পষ্ট নির্দেশ আছে, যেটা যে ধুনফুন করে না, সরি এগুলোর শব্দটা কী হবে, উনি যেটা বলছেন যে অন্যায় কিছু যারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, অন্যায় কিছু যারা করতেছে, এগুলো কিন্তু দলকে সামনে ইলেকশনে আনতে মানে অসহযোগিতামূলক কাজ হবে। তারাও যাতে স্বচ্ছ থাকে, তারাও যাতে মানে এমন কিছু না করে যেটা জনমনের এই দলটা সম্পর্কে একটা বিরূপ ধারণা তৈরি হয়। এমন সবাই ধারণা করছে যে যদি একটা স্বচ্ছ ইলেকশন হয় বিএনপি ক্ষমতায় আসবে, সেই জায়গায় যদি তাদের কিছু অপকর্ম এমনভাবে উঠে আসে, এবং অলরেডি এসছে, গত 6 মাসে তাদের অনেক অপকর্ম বের হয়ে আসতেছে, তারাও একই স্টাইলে আওয়ামী লীগের স্টাইলেই মানে মনে করছে যে আমরা যখন ক্ষমতায় যাব সব কিছু আমাদের, আমরা এখন ক্ষমতায় যাই নাই, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নাই, তাদের সবগুলো তো দখল করেছে, এবং অ্যাটিচিউড তাদের সেরকমই। সো এই অ্যাটিচিউডের কথা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। এটা যদি হয়, তাহলে তাদের সামনে যে পরীক্ষা, যে বড় ধরনের পরীক্ষা ক্ষমতায় যাওয়ার, সেই পরীক্ষাতে তারা বাধাগ্রস্ত হবে। ধন্যবাদ আনিস আলমকে, ধন্যবাদ হারুনুর রশিদ। প্রিয় দর্শক, এই ছিল আর স্টিল নিবেদিত সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।